সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমার নেক্সট ক্লাসের জন্য। আমি ডাক্তার নবেন্দু চৌধুরী। আমি আগেই বলেছি আমি একজন মেডিসিন স্পেশালিস্ট এবং হেমাটো-অনকোলজিস্ট। তো আমি আপনাদেরকে আজকে মানে কি আমি যেটা বলতে যাচ্ছি এখন হচ্ছে ইনফেকশাস ডিজিজ সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে একটু ওভারভিউ দিব। তো আসলে ইনফেকশাস ডিজিজ একটা বিশাল চ্যাপ্টার বা বিশাল জিনিস। জাস্ট আমি কমন কয়েকটা ডিজিজ যেটা হচ্ছে আপনাদের খুবই হেল্পফুল হবে এবং এই বর্তমান কন্ডিশনে যেটার জন্য আমরা সবাই ভয়ে আছি, কোয়ারেন্টাইনে আছি, এই ইনফেকশাস একটা ডিজিজের জন্যই, একটা ডিজিজের জন্য। কিন্তু আমি ওভারঅল একটু জাস্ট কয়েকটা ডিজিজ সম্বন্ধে আপনাদের শুধু ওভারভিউ দিব, জাস্ট শর্টলি একটু ওভারভিউ দিব যে আমরা কীভাবে ট্রিটমেন্ট দিব। ডিটেলস এত জানা দরকার নেই, এটা কমন কিছু। তো আমার এই লেকচারটা আমি তৈরি করেছি, আমি নিজে করেছি এবং আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই আছে ডাক্তার খায়রুল ভাই, ওনার কিছু জিনিস আমি এখানে এনেছি ওনার ইয়েতে। তো প্রথমে আমি একটা পেশেন্ট দিয়ে শুরু করেছি। তো এখানে দেখা গেছে একটা পেশেন্ট নিয়ে আসছে জ্বর নিয়ে। পেশেন্টের কোনো কাশি নাই, কোনো ডিজেরিয়া নাই, পেশেন্টের কোনো মানে কাশি নাই, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই, গলা ব্যথা নাই, বুকে ব্যথা নাই, কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, কোনো কন্ট্যাক্ট উইথ টিবি পেশেন্ট নাই, যেটা আমরা জ্বর আসলে কমনলি নেই। যে কোনো কাশি আছে, বুকে ব্যথা আছে, প্রস্রাবে কোনো সমস্যা আছে, কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, বাইরে কোথায় খাওয়ার হিস্ট্রি আছে, এগুলো কিছু নাই। জ্বর আসলো 103, 90/60। তো সেক্ষেত্রে আমরা কী করবো? একটা পেশেন্ট জ্বর নিয়ে আসছে, জ্বর এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা নিজেই আসলে পাজল হয়ে যাই। যাই হোক, একটা পেশেন্ট যখন জ্বর নিয়ে আসে তখন আবার দেখা যাচ্ছে এটা হিস্ট্রি নেই। কমনলি এই হিস্ট্রিগুলো নিয়েছি হচ্ছে যে কোনো অ্যাসোসিয়েটেড কাশি থাকলে আরটিআই হতে পারে, জ্বালাপোড়া থাকলে প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, এই জন্য এগুলো নিয়েছি। গলা ব্যথা থাকলে টনসিলের প্রবলেমের জন্য এগুলো হতে পারে, সেজন্য নিয়েছি। কিছুই নাই, এগুলো হিস্ট্রি নিয়ে আমরা একটা ট্রিটমেন্ট সাজাই। তো জ্বর আসলে তখন আমরা প্রথমে যেয়ে জিজ্ঞেস করি জ্বরটা কয়দিন ধরে, জ্বরটা কি এখন হয়েছে, কালকে থেকে হয়েছে, না 7 দিনের বেশি হয়ে গেছে, না 14 দিনের বেশি হয়ে গেছে, না কদিনের জ্বর। এবং জ্বরের সাথে জিজ্ঞেস করি আর কি কি সমস্যা আছে, মাথা ব্যথা বা অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা। তখন আমরা দেখে বুঝতে পারি যে এই ধরনের ডিজিজ হতে পারে। জ্বরের সাথে কোনো শিভারিং আছে কিনা, জ্বরটা কীরকম থাকে, জ্বরটা কি প্রতিদিন আসে কিনা, জ্বরটা বেস লাইন টাচ করে কিনা, পেশেন্টের কোনো গ্যাপ দিয়ে দিয়ে জ্বর আসে কিনা, অ্যান্টিবায়োটিক খাইলে কমে কিনা, কোনো অন্যান্য কোনো ড্রাগ খেয়েছেন কিনা, সেটাও কিন্তু আমরা জিজ্ঞেস করি। জ্বরটা এজ ওয়েল অনেক বড়, কিন্তু কমনলি আমি এইখানে যে সিনিয়রের সাথে যাচ্ছি, জ্বর নিয়ে আসছে 12 দিন ধরে এবং জ্বরটা আস্তে আস্তে স্টেপ রেডার প্যাটার্নে আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে। ইউজুয়ালি যদি ভাইরাল জ্বর হয় 7 দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যায় ইউজুয়ালি। কিন্তু যদি দেখা যায় 7 দিন পরও পারসিস্ট থাকে বা 5-6 দিন পরও পারসিস্ট থাকে, তখন চিন্তা করি এটা অন্যান্য ডিজিজ হতে পারে। 7 দিনের মধ্যে ভাইরাল জ্বর ছাড়া অন্যান্য জ্বরও তো আছে, ম্যালেরিয়া বা অন্যান্য জ্বর আছে, আমি এক্সুয়াল কথা বলেছি। জ্বরটা 12 দিন হয়ে গেছে, পেশেন্টের পেটে ব্যথা আছে, পেশেন্টের একটু লুজ মোশনের প্রবলেম আছে, তখন আমরা চিন্তা করে থাকি যদি জ্বরের সাথে পেটে ব্যথা থাকে, লুজ মোশনের প্রবলেম থাকে বা কনস্টিপেশন থাকে, অন্যান্য যদি কোনো প্রবলেম না থাকে, তখন আমরা চিন্তা করে থাকি মোস্ট প্রবলি এটা এন্টেরিক ফিভার হয়ে থাকে। তো সেম আমার হেমাটোলজিকে যখন আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম তখন বলেছি যে সিবিসিপিভিএফ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়, যে হেমাটোলজিক্যাল যেমন জিনিস বোঝা যায়, মানে অন্যান্য ডিজিজ সম্বন্ধেও কিছু বোঝা যায়। তো সেক্ষেত্রে জ্বর আসলে হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। সাথে কি পরীক্ষা করাই আমরা, ওই কমন সিবিসিপিভিএফ করলে খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এটা চিন্তা করে থাকি যে এন্টেরিক ফিভার, মানে আমি এই সিনারিওটা এখানে দিয়েছি বা ট্রিটমেন্টটা দিয়েছি এন্টেরিক ফিভারের। তো এন্টেরিক ফিভার চিন্তা করলে যদি আমি সিবিসি চিন্তা করি, ইউজুয়ালি সিবিসির উপরে দেখা যায় যদি আমি, মানে ডেফিনেট এগুলো না, কিন্তু দেখা যায় পেশেন্টের যদি ডাব্লিউসি কাউন্ট কম থাকে, লিকোপেনিয়া থাকে, আমরা চিন্তা করি যে হাই গ্রেড ফিভার, অনেক জ্বর, কিন্তু পেশেন্টে দেখা যাচ্ছে হচ্ছে ডাব্লিউসি কাউন্ট কম বা কমের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা চিন্তা করে থাকি যে টাইফয়েড ফিভার হইতে পারে। ভাইরাল তো অনেক কারণ থাকে, টাইফয়েড ফিভার হয়ে থাকে কমনলি। আর আমরা কী পরীক্ষা দিয়ে থাকি, ব্লাড কালচার। যদি আমি এন্টেরিক ফিভার চিন্তা করি, পেশেন্টকে আমরা সিবিসি দিই আর একটা ব্লাড কালচার দিই। আর যদি মনে করি হ্যাঁ এন্টেরিক ফিভারের সাথে অন্যান্য ডিজিজও হইতে পারে, যদি জ্বর 12 দিন না হয়ে 5-6 দিন জ্বর আসে, সেক্ষেত্রে এটা ডেঙ্গু পরীক্ষা করাবো, ম্যালেরিয়া চিন্তা করলে ম্যালেরিয়া পরীক্ষা করাবো। পিপিএফ করলে কিন্তু আসলে ম্যালেরিয়া জীবাণুটা অনেক সময় দেখে ফেলে। তাহলে ডিডি চিন্তা করলে আমি অন্য পরীক্ষাগুলোও কিন্তু করাই হতে পারবো, কারণ জ্বরের ডিডি তো অনেকগুলাই থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ট্রিটমেন্টে আসতেছি যেটা এন্টেরিক ফিভার। কারণ কি, জ্বর যেটা বলছে ডাব্লিউসি কাউন্ট কম, মানে ডাব্লিউসি কাউন্ট যদি কম থাকে এবং ব্লাড কালচার করেছে, ব্লাড কালচারে সালমোনেলা আসছে, সালমোনেলা টাইপই আসছে, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটা মোস্ট প্রবলি এন্টেরিক ফিভার। মানে কমনলি সে বাইরে খাওয়া দাওয়া করছে, হোস্টেলে খাওয়া দাওয়া করছে, কমনলি আমরা করে থাকি পানির মাধ্যমে ফিকা ওরাল রুটে ট্রান্সমিট হয়। সেক্ষেত্রে জ্বরের হিস্ট্রি আছে,
WBC কাউন্ট কম আছে এবং কালচারে দেখা গেছে সালমোনেলা অর্গানিজম পাওয়া গেছে, তাহলে এটা এন্টেরিক ফিভার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি করি আমরা, আমি ট্রিটমেন্ট পরে দেখাচ্ছি। স্টেপ ওয়াইজ ক্লিনিক্যাল ফিচার। তো আমি এন্টেরিক ফিভার নিয়ে বলতেছিলাম যে আমি কমনলি বলছি জ্বর, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এন্টেরিক ফিভারটা যখন যত সহজ জিনিস, টাইফয়েড জ্বর করে করে কিন্তু আমরা জিনিসটাকে খুবই সহজ করে ফেললে দেখা যায় পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায়। কারণ এন্টেরিক ফিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে প্রথম উইক, সেকেন্ড উইক, থার্ড উইক পেশেন্ট দেখা যাচ্ছে মেল ট্রিটমেন্ট পাইতে পাইতে বা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট না পাওয়ার কারণে পেশেন্ট যদি সেকেন্ড উইকে বা থার্ড উইকে চলে যায় পেশেন্ট কিন্তু খুব খারাপ হয়ে যায়। তাহলে এন্টেরিক ফিভারের প্রথম উইকে দেখা যাচ্ছে কিছু কমন সিমটম থাকে, ফিভার, হেডেক, মায়ালজিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো থাকলে অনেক সময় আমরা এন্টেরিক ফিভার মাথায় রাখি না। এগুলো কিন্তু এন্টেরিক ফিভারের প্রথম সপ্তাহের ট্রিটমেন্ট। সেকেন্ড উইকে কিন্তু চলে দেখা যায় পেশেন্টের কাশিও থাকতে পারে এন্টেরিক ফিভারে, পেশেন্টের অর্গানোমেগালি চলে আসে, পেশেন্টের ডায়রিয়া চলে আসে, পেশেন্টের অনেকগুলো স্পট চলে আসে। তাহলে এইটাও চিন্তা করতে হবে, যদি আমার দেখা যায় পেশেন্টের জ্বর 7 দিনের বেশি হয়ে গেছে, আমি যদি এন্টেরিক ফিভার মাথায় রাখি, অর্গানোমেগালি পাইছি, এন্টেরিক ফিভার হইতে স্পিনোমেগালি থাকে, পেশেন্টের স্পট আছে, তাহলে স্পট এন্টেরিক ফিভারে হইতে পারে, হইতে পারে এন্টেরিক ফিভারে র্যাশ হইতে পারে, তাহলে সেটাও আমরা মাথায় রাখতে হবে। আর যদি দেখা যায় 2 সপ্তাহ পারাই গেছে, না এটা এন্টেরিক ফিভার হবে না, এটা কিন্তু ঠিক না। 2 সপ্তাহ হয়ে গেলে পেশেন্ট মানে কমপ্লিকেশন নিয়ে আসবে। একটা পেশেন্ট ডিসওরিয়েন্টেশন নিয়ে আছে, মানে উল্টাপাল্টা কথা বলছে, ড্রাউজি বলতেছে, জ্বর 2 সপ্তাহ ধরে আছে, তখন কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন যে হ্যাঁ স্যার তো বলছিল যে যদি আমি টাইফয়েড ফিভার চিন্তা করি, সেক্ষেত্রে যদি 2 সপ্তাহ হয়ে গেছে এরকম যদি ড্রাউজিনেস নিয়ে আসে, তাহলে দেখা যাবে কি হয়েছে পেশেন্টের এন্টেরিক ফিভার হইতে পারে। তাই থার্ড উইক, সেকেন্ড উইকে কি আসবে ডাইলেরিয়াম, এবং পেশেন্টের কি হইতে পারে যদি কোনো আমি ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি না পেয়ে থাকে, পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ডাই হইতে পারে। তো সেক্ষেত্রে একটা কমনলি টাইফয়েড ফিভারের যে নর্মাল জ্বর ছাড়াও, পেটে ব্যথা ছাড়াও অন্যান্য যে সিমটম থাকতে পারে ডিউরেশনের উপরে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। এবং কমপ্লিকেশন যেটা বলেছি, এবং একটা কমন সমস্যা এন্টেরিক ফিভার, জ্বর হয়েছে, পারফোরেশন নিয়ে এখন সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে, তাহলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। জয়েন্ট ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে এন্টেরিক ফিভার থেকে, পেশেন্ট মায়োকার্ডিটিস পর্যন্ত হইতে পারে। 7 দিনের জ্বর নিয়ে আসছে, দেখা যাচ্ছে এখন পেশেন্ট আসছে একটা হার্ট ফেলিয়ারের ফিচার নিয়ে বা টেকেকার্ডিয়া নিয়ে, ভর্তি হয়েছে টার্সিয়ারি, কিন্তু আপনি যেটা চিন্তা করতে পারবেন হ্যাঁ পেশেন্টের কমপ্লিকেশন এন্টেরিক ফিভার থেকে হইতে পারে। তাহলে কি কি নেফ্রাইটিস পর্যন্ত হইতে পারে এন্টেরিক ফিভার থেকে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে যখন দেখা যায় প্রথম দিকে যখন আমাদের চেম্বারে আসে, আমরা কি করে থাকি, আমরা ইউজুয়ালি ওরাল ড্রাগ যেটা ব্যবহার করে থাকি, সেটা আমি দিয়েছি, যেটা আমাদের খায়রুল ভাইও দিয়েছিল, যে আমরা কমনলি এজিথ্রোমাইসিন দিয়ে থাকি। এজিথ্রোমাইসিন আমরা কমনলি দেখা যাচ্ছে এরকম 500, 101 7 দিন দেই, বা অনেকে অনেক ডোজ দেয়। 500 হচ্ছে দেখা যায় প্রথমে 101 প্রথম দিন, পরে 001 6 দিন, আবার কেউ কেউ আছে দেখা যায় 101 7 দিন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা দিতে হবে। তো সমস্যা এন্টেরিক ফিভারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, বড় প্রবলেম কি 90% ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে ইমপ্রপার অ্যান্টিবায়োটিক ডোজিং। আপনি যদি অ্যান্টিবায়োটিক ডোজিংটা ভালোভাবে করতে পারেন, এটা সিম্পল এন্টেরিক ফিভার কিন্তু সিম্পলভাবেই শেষ হয়ে যাবে। যেমন এজিথ্রোমাইসিনের সিম্পল ডোজিংটা, মানে আমরা এখানে একটু হাই ডোজে দিয়ে থাকি, ডাবল ডোজে দিয়ে থাকি, সেটা খেয়াল রাখতে হবে। এবং যদি আমি অনেক সময় এজিথ্রোমাইসিন পেশেন্ট টলারেট করতে না পারে, সেক্ষেত্রে আমরা অনেক সময় কি থাকে ওরাল সেফেক্সিম দিয়ে থাকি। এখানে ক্ষেত্রে সেফেক্সিম কিন্তু অবশ্যই ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম বিডি, অবশ্যই 400 মিলিগ্রাম বিডি, নট 200 মিলিগ্রাম। প্যারাসিটামল দিব, প্রচুর পানি খাবে। আর যদি দেখা যায় পেশেন্ট হসপিটালাইজেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এন্টেরিক ফিভার যদি দেখা যায় জ্বর কমতেছে না, পেশেন্টকে আমরা হসপিটালাইজ করে থাকি, ব্লাড কালচার বসে ব্লাড কালচার করে থাকি। তো ব্লাড কালচার দেখে আসলে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে ব্লাড কালচার দেখে তো অ্যান্টিবায়োটিক দেখি, কমনলি আমরা যেটা এখানে সেফট্রাকজন দিই, সেফট্রাকজনটা এখানে আমরা ইউজুয়ালি আছে ডাবল ডোজে দিয়ে থাকি। যেমন নর্মালি অন্যান্য ট্রিটমেন্ট যেহেতু 1 গ্রাম করে দিই, এন্টেরিক ফিভারে কিন্তু আমরা 2 গ্রাম বিডি করে দিয়ে থাকি। তো সেটা হচ্ছে কথা। তো এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভার তো খুবই সোজা জিনিস, ট্রিটমেন্ট অহরহ দিয়ে দেয়, কিন্তু আপনার যে খেয়াল রাখতে হবে জ্বর নিয়ে আসছে, জ্বরটা আস্তে আস্তে বাড়তেছে, জ্বরটা কমতেছে না, দেখবেন যে পেশেন্ট অনেকগুলো কাগজ নিয়ে আসছে, ওষুধ এটা খাইছে, কিন্তু প্রপার ডোজিং যদি না হয় পেশেন্ট কিন্তু লাভ হবে না, জ্বর কমবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ওরাল ড্রাগ দেন বা সেফট্রাকজন অনেক সময় এখন হেলথ কমপ্লেক্সে দেওয়া যায়, চেম্বারেও দেওয়া যায়, মানে অনেক সময় আইএম সেফট্রাকজন পাওয়া যায়। ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে জ্বরটাকে রেসপন্স করে, দিলেই যে কালকে থেকে জ্বর কমে যাবে তা না, কিন্তু অবশ্যই ভাইটাল প্যারামিটারগুলো একটু খেয়াল রাখতে হবে। কমন বলেছি আমি ইনফেকশাস ডিজিজের কমন জিনিসগুলো বলবো। তো দেখেন ঢাকা শহরে একটা পেশেন্টের বাসা, জ্বর আছে, সাথে হচ্ছে ব্যথা আছে এবং শরীরে র্যাশ আছে।
তাই কি চিন্তা করবেন? জ্বর, ব্যথা, খুব ব্যথা, র্যাশ। কি চিন্তা করবেন? যেহেতু ঢাকা শহরে হইতে পারে, বৃষ্টির সিজন হইতে পারে, এই সিজন হইতে পারে, আমরা কি চিন্তা করে থাকি? ডেঙ্গু। যদিও আর একটা যে কদিন আগেও ছিল বা গত বছরও ছিল, যেটা হচ্ছে জ্বর, প্রচুর গায়ে ব্যথা, চিকুনগুনিয়া। তো চিকুনগুনিয়াতে ইউজুয়ালি আসলে র্যাশ হয় না। যদি র্যাশ থাকে ইউজুয়ালি ডেঙ্গু চিন্তা করি। আর যদি জ্বরের সাথে খুব প্রচুর ব্যথা থাকে, কোনো র্যাশ নাই, ডেঙ্গুর সাথে একটা কমনলি হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া নিয়ে আমি কিছু আর কত বলবো না আজকে, আমি শুধু ডেঙ্গু নিয়ে বলবো। তো ডেঙ্গু নেওয়ার ক্ষেত্রে পেশেন্টের একটা টিপিক্যাল হিস্ট্রি, টিপিক্যাল এলাকা থেকে আসছে, জ্বর নিয়ে আসছে, পেশেন্টের শরীরে ব্যথা নিয়ে আসছে, রেট্রোঅরবিটাল পেইন নিয়ে আসছে, র্যাশ নিয়ে আসতে পারে, এটা নিয়ে আসছে। জ্বর প্রায় 1-2 দিন হয়ে গেছে, 2-3 দিন জ্বর ছিল, জ্বর কমে গেছে, কিন্তু শরীরে এখন র্যাশ দেখা দিচ্ছে। এই জিনিসগুলো যদি হয়, অবশ্যই ডেঙ্গু চিন্তা করতে হবে। ডেঙ্গু জিনিসটা যেমন সোজা, আবার কঠিনও কিন্তু। তো সেক্ষেত্রে জ্বরে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে আপনারা দেখবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ডেঙ্গুতে আমরা কমনলি যেটা কমন, জাস্ট আমি হেডিংগুলো বলতেছি, আনডিফারেন্সিয়েট ফিভার, মানে জ্বর নিয়ে আসে বোঝা যাচ্ছে না, এরকম হইতে পারে অনেক সময়, এভাবে ভাগ করি, শুধু ডেঙ্গু ফিভার হইতে পারে। ডেঙ্গুর সাথে আবার যদি দেখা যায় হেমোরোজের কোনো ফিচার থাকে, ডেঙ্গু হেমোরোজিক ফিভার হইতে পারে। আবার একটা আমরা টার্ম বলে থাকি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। আপনারা শুধু জেনে রাখেন ডেঙ্গু জ্বর হবে, কিন্তু আমরা এইভাবে আসলে একটু ভাগ করে, মানে আলাদাভাবে ভাগ করে রাখি, নামগুলো আপনারা জেনে রাখলেন যেভাবে হয়ে থাকে। তো যখন আপনি ডেঙ্গু চিন্তা করবেন, আমি লেখা পরে ডেঙ্গু চিন্তা করবেন, আপনি তো বললেন হিস্ট্রি নিলেন, হিস্ট্রি নিয়ে চিন্তা করলেন, হ্যাঁ ডেঙ্গু, ফোনে কথা বলেন না চেম্বারে কথা বলেন, ডেঙ্গু ক্লিনিক্যালি আপনি কি করতে পারেন? যে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হলে কি কমন কমপ্লিকেশনটা হয়, কোন জিনিসটা কমে যায়? দেখা যাচ্ছে কমনলি অন্যগুলো তো কমে, প্লাটিড কাউন্টটা কমে যায় ডেঙ্গুতে, যেটা আমি হেমাটোলজিতে বলেছিলাম ক্লাস নেওয়ার সময়। তো প্লাটিড কমলে কি ক্লিনিক্যালি বোঝা যাবে যে পেশেন্টের কিছু খারাপ হচ্ছে কিনা? কারণ যখন আমি ডেঙ্গু ফিভার হয়, ডেঙ্গুর সাথে সাথে কি হইতে পারে পেশেন্টের, মানে কিছু ওয়ার্নিং সাইন থাকতে পারে যে খুবই খারাপ হয়ে যাচ্ছে, পেশেন্টের ডেঙ্গু হেমোরোজিক ফিভার হইতে পারে। ডেঙ্গু হেমোরোজিক ফিভার উইথ কম্পেনসেটেড শক হইতে পারে, বা শকেও চলে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই হিস্ট্রির সাথে সাথে আমি এক্সামিনেশন করবো, পালসটা কেমন আছে, টেকেকার্ডিয়া আছে কিনা, পেশেন্টের বিপি কেমন আছে, বিপি কমে যাচ্ছে কিনা। একটা যেটা আমরা কমন দেখে থাকি, যেটা আমি লিখেছি এই জন্য, টোনিকো টেস্ট করে থাকি, যে আমরা এখানে বিপি মেশিন বাঁধলাম হাতে, সিস্টোলা ডায়াস্টোলের মাঝখানে রাখলাম, 5 মিনিট রাখার পরে যখন আমি ডিফ্লেট করে দিব, তখন আমি যদি এন্টিরিয়র কিউবিটাল ফোসাতে 1 সেন্টিমিটার এরিয়াতে বা 1 ইঞ্চি এরিয়াতে যদি এখানে পারপুরার রেস্ট দেখে থাকে, যদি দেখা যায় এখানে এই দাগ দিয়ে থাকি, দাগের মধ্যে যদি দেখা যায় রেস্ট প্রায় 10-এর উপরেও চলে গেছে, 20-এর উপরে গেলে সবচেয়ে সেন্সিটিভ, তখন আমরা চিন্তা করতে পারি কিন্তু যে প্লেটলেট কাউন্ট পেশেন্টের কম আছে, ক্লিনিক্যালি বুঝে ফেলতে পারবো। তাহলে টনিকো টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ক্যাপিলারি রিফিলটা, আমরা যে এখানে সবাই আঙ্গুলে চাপ দেই, যে এখানে চাপ দেই, এখানে চাপ দিলে দেখা যাবে যে আমি ধরে ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আবার লাল হয়ে যায়। কিন্তু যাদের কিন্তু হাইপোপারফিউশন থাকবে, মানে ভলিউম স্ট্যাটাস কম থাকবে, যেমন ডেঙ্গুদের পানি কমে যায়, লিকেজ হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলোর অনেক দেরিতে হয়, মোর দেন 2 সেকেন্ড হয়। তাহলে আমি ক্লিনিক্যালি যদি এই দুটা করে ফেলতে পারি, হিস্ট্রি, পালস, বিপি, টোনিকুয়েট টেস্ট রিফিল করতে পারলেই কিন্তু আমি চিন্তা করে ফেলতে পারবো এটা ডেঙ্গু হইতে পারে। এবং সাথে সাথে কি কি এক্সপেক্ট করব, কমন কথা, পেশেন্ট যে টাইফয়েড ফিভারের কথা, যে পেটে ব্যথা আছে কিনা, পাতলা পায়খানা আছে কিনা, বাইরে খাইছে কিনা, এটা হিস্ট্রি নিয়ে নিলাম, কোনো কক্সবাজার থেকে আসছে কিনা, রাঙামারি থেকে আসছে কিনা, এগুলো একটু দেখে নিলাম, ম্যালেরিয়ার হিস্ট্রি নিয়ে নিলাম, পেশেন্টের কোনো ল্যাপটপ, মানে সে মাছের ব্যবসা করে কিনা, কারণ মাছের ব্যবসা করলে যদি কি করবে ল্যাপটোস্পাইরোসিস হয়, এগুলো একটু হিস্ট্রি নিয়ে নিলাম, তাহলে চিন্তা করতে পারবো ডেঙ্গু। এটা শর্ট আমি করলে আপনি কিন্তু অনেক কিছু জিনিস একসাথে ইনফেকশন ডিজিজটা কাভার হয়ে যাবে, যে হ্যাপাটাইটিস হইলো কিনা, ভাইরাল ইনফেকশনের কারণেও তো জ্বর আসতে পারে। এটা করেই আমি চলে যাবো পরীক্ষায়। কমন ইনভেস্টিগেশন কি, এখানেও সেম আমার হেমাটোলজিক্যাল জিনিস কি, সিবিসি। সিবিসিতে আমরা কি কি পাই, লিকোপেনিয়া পাই, থ্রম্বোসাইটোপেনিয়া পাই। কমন একটা যেটা পাই, যেটা হচ্ছে হেমাটোক্রিটটা, খুবই ইম্পর্টেন্ট। হেমাটোক্রিট যখনই দেখা যায় পেশেন্টের ক্যাপিলারি লিকেজ হয়, ডেঙ্গুতে কি হয়, ক্যাপিলারি লিকেজের কারণে পেশেন্টের ডিহাইড্রেশন, মানে হেমাটোক্রিটটা বেড়ে যায়। যত হেমাটোক্রিট বাড়ে তত আমরা চিন্তা করি যে মানে লিকিং হচ্ছে, এবং লিকিং হবে, এবং থ্রম্বোসাইটোপেনিয়া যখন যায় তখন আমরা বুঝি পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। এবং সাথে অন্যান্য পরীক্ষাগুলো আমরা করি এগুলো এক্সক্লুড করার জন্য, অথবা লিভার ফাংশনে কোনো প্রবলেম আছে কিনা, রেনাল ফাংশনে কোনো প্রবলেম আছে কিনা, যেটা আমাদের ট্রিটমেন্টে মানে হেল্প করে থাকে। তো সেটা আমাদের ডিটেলস দরকার নাই, আপনারা যদি হচ্ছে হিস্ট্রিটা অন্যটা এক্সক্লুড করা, হ্যাঁ আমি একটা ব্লাড কালচারও করতে পারেন, হ্যাঁ এটা যদি আমি চিন্তা করি, যেটা আমি পড়াইছি আপনাকে এন্টেরিক ফিভার। তো সিবিসিটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জাস্ট ল্যাব ফেসিলিটিস। সিবিসিতে আমার ডাব্লিউসি কাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, প্লাটিড কাউন্টটা খুবই ইম্পর্টেন্ট,
এবং হচ্ছে হেমাটোকেটটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা করব হচ্ছে কনফার্মেশন যেন আমি কি করব, তো দেখা যায় যে পেশেন্টটা জ্বর আসার 3 দিনের মধ্যে আসে, আমি অবশ্যই কি কি করাবো, সিবিসি, হেমাটোকেট, NS1 অ্যান্টিজেন এবং লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট দেখলে বোঝা যায় পেশেন্টের কোনো কমপ্লিকেশন আছে কিনা। তাহলে অবশ্যই 3 দিনের মধ্যে আসলে NS1 অ্যান্টিজেন, আর যদি 3 দিনের পরে আসে ইউজুয়ালি তখন আমরা করাবো হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, ডেঙ্গু IgM IgG। যদি একুট কন্ডিশনে IgM বাড়ে আর ক্রনিক কন্ডিশন হলে IgG বাড়ে, সেক্ষেত্রে এই অ্যান্টিবডিটা ডিটেক্ট হয় আসলে ইউজুয়ালি 5 ডেজ থেকে, মানে জ্বরের 5 দিন পর থেকে এগুলো পজিটিভ হওয়া শুরু করে এবং হাইয়েস্ট লেভেল আসে 7 দিনে। তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার যে প্রথমে হচ্ছে বেসিক প্যারামিটারগুলো করানো এবং কনফার্মেশন, যদি পেশেন্ট জ্বর 5 দিনের মধ্যে আসে NS1 অ্যান্টিজেন করাবো, আর যদি পরে আসে অ্যান্টিবডি করাবো। কারণ যদি IgG পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে তার প্রিভিয়াস ইনফেকশন থাকে, কারণ ডেঙ্গু একবার হলে আবার হইতে পারে, কারণ ডেঙ্গুর 4 ধরনের মানে মানে সেরোটাইপ আছে বা অন্য ধরনের আরো মানে আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, একটা দিয়ে না হলে পরে একটা দিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, অন্য দিনের সেরোটাইপ অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে IgM IgG দিব, যেটা প্রিভিয়াস কোনো ইনফেকশন আছে কিনা। যদি পেশেন্টের IgG পজিটিভ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে তার আরো কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি থাকবে। IgM পজিটিভ, IgG নেগেটিভ, তার মানে একবারই হয়েছে। IgM পজিটিভ, IgG পজিটিভ, তাহলে চিন্তা করতে হবে তার ডেঙ্গু আগেও হয়েছিল। তো খুবই ইম্পর্টেন্ট, যখন আমি বললাম চেম্বারে আপনি এটা করবেন, তখন সেক্ষেত্রে আমি ডেঙ্গু পেশেন্টকে কি করি, যখন হিস্ট্রি নিলেন, এক্সামিনেশন, ডেঙ্গু পেশেন্ট আসলে কি পেশেন্টকে রেফার করে দিবেন, হাসপাতালে ভর্তি করে দিবেন? অবশ্যই না। যদি দেখেন যে আপনি এক্সামিনেশন করে পাস ভালো, বিপি ভালো, অন্য অন্য কোনো খারাপ জিনিস নাই, ল্যাব ফেসিলিটিসে হ্যাঁ ঠিক আছে, স্যার বলছে লিকোপেনিয়া একটু কম আছে, থ্রম্বোসাইটোপেনিয়া কম আছে, হেমাটোকিটটা নর্মাল লেভেল থেকে একটু বেশি আছে, কিন্তু তাই বলে যে ভর্তি করে দেবেন তা কিন্তু না। কখন আপনারা সতর্ক হবেন যে একটা ডেঙ্গু পেশেন্ট আসলে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হবে এবং স্পেশালিস্ট অপিনিয়ন নিতে হবে? কিছু ওয়ার্নিং সাইন খেয়াল রাখতে হবে, যেমন আপনার কোনো নো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট। আপনার পেশেন্টকে ডেঙ্গু যখন হয়, ডেঙ্গুর কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, মানে ফ্লুইড ইনটেকটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট, যেমন ওরাল ফ্লুইড ইনটেক। আমি দেখাবো একটু কখন আপনি করবেন, যখন দেখবেন যে পেশেন্টকে আপনি প্রথমে চিন্তা করছেন যে পেশেন্টটা নর্মাল, কোনো খারাপ কিছু নাই, কিন্তু নর্মাল বলছেন যে ওরাল খাওয়া খান, জ্বরের জন্য জ্বরের ওষুধ খান, প্যারাসিটামল খান। তো নো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট অ্যান্ড অরিজিনিং অফ দ্য সিচুয়েশন, মানে ইমপ্রুভ হচ্ছে না এবং সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছে, তাহলে চিন্তা করতে হবে যে পেশেন্ট মানে কন্ডিশন ভালো না, তার বমি অনেক বেশি হচ্ছে, পেটে ব্যথা অনেক বেশি হচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নাক দিয়ে রক্ত যাচ্ছে অথবা কালো পায়খানা হচ্ছে, পেশেন্টের দেখা যাচ্ছে যে পেশেন্টের ইউরিনারি আউটপুট কমে গেছে, তারপর হচ্ছে পেশেন্টের দেখা গেল যে হেপাটোমেগালি চলে আসছে। আর হেমাটোকেট যেটা আপনি বলছিলেন যে নর্মাল আমি পেয়েছিলাম স্যার 43, একটু বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে মোর দেন 20% বেড়ে যাচ্ছে। যে ফলো আপ তো করতে হবে, প্রতিদিন ফলো আপ করতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে তখন হ্যাঁ না পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে রেফার করে দিতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট এ, পেশেন্ট বি, পেশেন্ট সি। এখন বর্তমান গাইডলাইনে আমাদের এরকম করে আমরা পেশেন্টগুলো ভাগ করে থাকি, পেশেন্ট এ, পেশেন্ট বি, পেশেন্ট সি। পেশেন্ট এ হলে হোম ট্রিটমেন্ট, পেশেন্ট বি হলে রিকোয়ার হসপিটাল কেয়ার, পেশেন্ট সি হলে ইমার্জেন্সি ট্রিটমেন্ট। মানে এখানের মধ্যে দেখা গেছে পেশেন্টের কম্পেনসেটেড শকের পেশেন্ট, এবং বির মধ্যে ওয়ার্নিং সাইনগুলো থাকে, অনেক সময় ব্লিডিং মেসিয়েশনগুলো থাকে, সে সময় আমরা এই পেশেন্টকে হসপিটাল ট্রিটমেন্ট করে থাকি। আপনার জায়গাটা হচ্ছে সবুজ জোন, আপনি সবুজ জোনে থাকবেন, সবুজ জোনে থেকে ট্রিটমেন্ট দিবেন। কিন্তু যখন সবুজ জোনে থাকা ট্রিটমেন্ট দেওয়া অবস্থা পেশেন্টকে এই রেড ফ্ল্যাগ সাইনগুলো পাবেন, যে স্যার বলছিল যে পেশেন্টে যদি এরকম হয় কন্ডিশন, যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, হেপাটোমেগালি আসতেছে, হেমাটোকেট বাড়তেছে। একটা মজার ব্যাপার হয়েছে স্যার, আমি এ জোনে থেকে পেশেন্টকে ট্রিটমেন্ট করছি, মানে পেশেন্ট এ কে আমরা চেম্বারে ট্রিটমেন্ট করতেছি, কিন্তু পেশেন্টের কোনো ওয়ার্নিং সাইন নাই। কিন্তু পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়, পেশেন্ট যদি ডায়াবেটিস হয়, পেশেন্টের যদি হাইপার টেনশন থাকে, পেশেন্টের যদি আদার কমরবিড কন্ডিশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা পেশেন্ট এই বি গ্রুপে চলে যাবে, পেশেন্টকে স্পেশালি রেফার করতে হবে এবং হসপিটাল কেয়ার নিতে হবে। পেশেন্ট এ, আপনাদের কি করার আছে, আমি বি সি এটা বলতেছি না, শুধু এটা বলবো। এতে কি করার আছে, বেড রেস্ট করবে, এডুকেয়ার ফ্লুইড ইনটেক করবে, প্যারাসিটামল খাবে। কি কি মনিটর করবে, রিভিউ করবে ডিজিজটা, মানে প্রতিদিন কি কি সমস্যা হচ্ছে, নতুন করে পালস, বিপি, ডাব্লিউসি কাউন্টের অবস্থা কি হচ্ছে, পেশেন্টের জ্বর কমে যাচ্ছে কিনা, পেশেন্টের কোনো মানে কোনো ক্রিটিক্যাল স্টেজে যাচ্ছে কিনা, মানে যখন ক্রিটিক্যাল স্টেজ কেমনে বুঝি, বিপি কমে যাচ্ছে, পালস প্রেশারটা নেরো হয়ে যাচ্ছে, পেশেন্টের অনেক সময় এক্সামিনেশনে ইফিশনের ফিচার পাচ্ছি। তারপর হচ্ছে যদি এরকম কোনো সময় ট্রিটমেন্ট হয়ে থাকে, না মানে আমি ট্রিটমেন্ট এগুলো দিব এই পেশেন্টগুলো, কিন্তু এগুলো যদি মনিটরিং করবো, এগুলো মনিটরিং করে যদি দেখা যায় পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে পেশেন্টকে আমার হসপিটালে কেয়ার নিতে হবে। সেক্ষেত্রে আমরা হসপিটালে যখন পেশেন্ট ভর্তি হয়, ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট বি কেও আমরা একটা এডুকেট ফ্লুইড ম্যানেজমেন্ট হিসাব করি,
যেমন মেনটেনেন্স প্লাস 5% ডিফিশিয়েন্ট হিসাব করে পেশেন্টকে একটা টোটাল 24 আর 48 আওয়ার্স একটা ফ্লুইড হিসাব করে ফ্লুইডটা আমরা গ্রাজুয়ালি বাড়াই এবং পেশেন্ট ইমপ্রুভমেন্ট হলে আবার কমায় নিয়ে আসি। অ্যান্ড কনকমিনেন্ট এই মানে এই ডেঙ্গুর সাথে অন্যান্য জিনিস আছে কিনা সেটাও এক্সেপ্ট করার চেষ্টা করি, যেমন সেকেন্ডারি ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দেই। এখানে কোনো স্টেরয়েড বা অন্য কিছুর তেমন রোল নাই। আর শকে নিয়ে আসলেও পেশেন্টকে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট দিই। আর এখানে আসলে ট্রান্সমিশন আমরা খুব বেশি আসলে দিই না, যেমন অনেকে প্ল্যাটিড ট্রান্সমিশন দিয়ে থাকে, কিন্তু খুব বেশি ট্রান্সমিশনে আসলে দরকার পড়ে না। যদি দেখা যায় কোনো সময় পেশেন্ট খারাপ হয়ে দেখে যাচ্ছে, হেমাটোক্রিট কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ট্রান্সমিশন দিয়ে থাকি। কিন্তু আপনারা জেনে রাখবেন ডেঙ্গুর পেশেন্টের মেইন ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং ফ্লুইড ম্যানেজমেন্ট। স্টেরয়েড, এনএসআইডি এগুলোর আসলে কোনো কোয়াগুল্যান্ট এগুলোর কোনো রোল নাই। যদি স্পেসিফিক অন্যান্য প্রবলেম কমোরবিড থাকে সেটার ট্রিটমেন্ট আলাদা। তো সেম যে মেকুলোভেবুলার রেস্ট নিয়ে আসছে, মায়ালজিয়া নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, কি করছেন? এটা সিবিসি, সিম্পলি জাস্ট সিবিসি করছেন, এটা NS1 করছেন, যেহেতু 3 দিনের মধ্যে আসছে। কি দিছি? শুধু প্যারাসিটামল দিয়েছি, কিছু না। আর একটা অ্যান্টিহিস্টামিন দিয়েছি, ORS খাবেন, ডাবের পানি খাওয়াবেন, আর সাথে হচ্ছে ফলো আপ করবেন, ক্লিনিক্যালি ফলো আপ করবেন, সিবিসিটা ফলো আপ করবেন। সিবিসি কি ফলো আপ করবেন? WC করবেন, প্লাটিড কাউন্ট কমবেন, হেমাটোক্রিট করবেন। একটা কথা বলে রাখি, ডেঙ্গুতে কখনোই প্লাটিড নিয়ে কোনো ভয় পাবেন না। ডেঙ্গুতে প্লাটিড নিয়ে কোনো ভয় পাবেন না। আর পেশেন্ট দেখা গেছে প্লাটিড কাউন্ট পিসি যেটা বললাম হেমাটোক্রিটটা যেটা ছিল যে 20% বেশি হয়ে গেছে, 44% হয়ে গেছে। প্লাটিড কাউন্টটা একদম 10,000 কমে যে বলছে প্লাটিড কাউন্টে ভয় পাবেন না, কিন্তু প্লাটিড কাউন্ট নেমে গেছে নিচে, সাথে হেমাটোক্রিট বেড়ে গেছে। যদি এই দুটা কম্বিনেশন থাকে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজেশন করতে হবে, কারণ ওই পেশেন্ট চলে যাবে পেশেন্ট বিতে অথবা সিতে। তো এখন যেটা কথা বলবো, দেখেন একটা মানুষ গলা ফুলে আছে, কি হয়? আমরা তো সবাই জানি গলা ফুলে যায় দুই দিকে, সবাই কি বলি এটারে? মামস। কমনলি হচ্ছে বাচ্চাদের হয় মানে ইয়াং এডাল্টে হয়, বয়স্কদের ইজিলি হয় না, কারণ ভ্যাকসিনেশন দেওয়ার পরে মামসের এটা এখন কমে গেছে। কিন্তু এই যদি এরকম থাকে বায়োলেটারাল পেরিওডিক সোরিং জ্বর, তখন আমরা চিন্তা করে থাকি যে পেশেন্টের মামস হয়েছে। তো দেখা যায় যে বায়োলেটারাল পেরিওডিক সোরিং নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, ডিফিকাল্টি সমস্যা হচ্ছে, তখন আমরা কি চিন্তা করে থাকি? মামস এক ধরনের ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশন থাকলে সাথে জ্বর থাকে, ব্যথা থাকতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে। তো ওটার ক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। পেশেন্টকে একটু অ্যাসুরেন্স করতে হবে যে ভয় পাওয়ার কিছু নাই, এটা কমতে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। পেশেন্টকে জ্বর থাকলে জ্বরের ওষুধ দিতে হবে, ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে। কোনো অ্যান্টিবায়োটিক তেমন রোল নাই। অনেক সময় সেকেন্ডারি যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। অনেক সময় যদি গলা ফুলে যায়, খাইতে ব্যথা হয়, সেক্ষেত্রে বলবো যে আমরা লিকুইড খাওয়াটা বেশি করে খাবে। আর অনেক সময় যদি দেখা যায় একটু অ্যাডাল্ট এজে মামস হয়, পরবর্তী সময় অনেক সময় কমপ্লিকেশনের চান্স থাকে। সব সময় আমরা জিজ্ঞেস কোনো অ্যাবডোমিনাল পেইন আছে কিনা। যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, মামস থেকে একটা কমন কমপ্লিকেশন পেনক্রিয়াটাইটিস হয়ে থাকে। আবার অনেক সময় স্পোটাল পেইন নিয়ে আসে, অনেক সময় এটা রেয়ার, 4 to 5% বা এরকম হতে পারে, রেয়ার। কিন্তু কমপ্লিকেশন অ্যাডাল্ট এজ হলে একটু কমপ্লিকেশন হতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্ট কি করি আমরা? যারা ট্রিটমেন্ট দিয়ে মানে NSAID দিয়ে থাকি, পেন কিলার, একটা গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে থাকি, বলি গার্গল করবেন, ব্যথা হলে জানাবেন। এই রোগীটাই যদি দেখা যায় যে মানে জ্বর মাউসের ফোলা নিয়ে আসছে, একটা অ্যাডাল্ট এজ, কিন্তু স্কোটাল পেইন আছে, মানে সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন আছে, সেক্ষেত্রে মনে করবে একটু কমপ্লিকেশন থাকতে পারে। সেক্ষেত্রে অনেক সময় আমরা শর্ট ডোজে স্টেরয়েড দিয়ে থাকি। আর যেহেতু অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, পেনক্রিয়াটিস হয়েছে কিনা এক্সপেক্ট করার জন্য লাইপোজামাইনেজ করে থাকি। যদি এটা রেয়ার, তাও যদি কোনো সময় সোলিং এর সাথে পেটে ব্যথা নিয়ে আসে, পেনক্রিয়াটিস চিন্তা করতে হবে। স্কোটাল পেইন থাকলে টেস্টি অর্কাইটিস আছে কিনা চিন্তা করে নিতে হবে, কারণ এটা একটা কমপ্লিকেশন হয়ে থাকে। আরও রেয়ার কমপ্লিকেশন কিছু এনকেফালাইটিস এগুলো রেয়ার অনেক।